হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই বাসের চাকায় কত বড়বউকে তাদের নতুন জীবনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি তা কোনো হিসেব নেই। বাসের ভেতর সানাইয়ের সুর, বরযাত্রীদের হাসি ঠাট্টা, এগুলোই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। কিন্তু আমি এমন এক বরাতের সাক্ষী যার সানাইয়ের সুরে আনন্দ ছিল না, ছিল এক গভীর বিষাদ। কারণ সেই বিয়ের কোণে তার বরের জন্য অপেক্ষা করছিল ঠিকই, কিন্তু এই পৃথিবীতে নয়। আমার নাম হরিপদ নস্কর, বয়স 50-এর কোঠায়, প্রাইভেট ট্যুরিস্ট বাসের ড্রাইভার। এই স্টিয়ারিং হুইলটা হাতে ধরেই আমার যৌবন কেটেছে, ছেলে মেয়েদের মানুষ করেছি। আমার জীবনটা আর 5টা সাধারণ ড্রাইভারের মতোই, রাস্তার ধুলো, ইঞ্জিনের ধোঁয়া আর মালিকের বকুনি। এই গল্পটা গত মাঘ মাসের। আমি একটা বিয়ের বরাতের ভাড়া পেয়েছিলাম। কলকাতা থেকে বিহারের এক প্রত্যন্ত গ্রাম, নাম রতনপুর, প্রায় 400 কিলোমিটারের রাস্তা। আমি ভেবেছিলাম একটা ভালো ভাড়ার কাজ পাওয়া গেছে, 2 পয়সা আয় হবে। নির্দিষ্ট দিনে আমি আমার বাসটা সুন্দর করে ফুল বেলুন দিয়ে সাজিয়ে বর আর বরযাত্রীদের নিয়ে রওনা দিলাম। বর বছর 25-এর এক যুবক, নাম অরিন্দম, কলকাতায় একটা ভালো চাকরি করে। তার মুখে ছিল নতুন জীবন শুরু করার আনন্দ আর উত্তেজনা। বরযাত্রীরাও সবাই খুব হাসি খুশি। বাসের ভেতরটা নাচ গান আর হৈহুল্লোড়ে একেবারে মেতে উঠেছিল। আমরা যখন বিহারে ঢুকলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। রতনপুর গ্রামটা ছিল মেন হাইওয়ে থেকে অনেকটা ভেতরে, কাঁচা এবড়ো খেবড়ো রাস্তা, দুপাশে শুধু দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর মাঝে মাঝে কয়েকটা ছোট ছোট গ্রাম। আমরা যখন গুগল ম্যাপ ধরে এগোচ্ছি তখন হঠাৎ করেই একটা নির্জন জায়গায় এসে আমাদের বাসটা একটা তীব্র ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু বাসটা আর স্টার্ট নিল না। বরযাত্রীরা সবাই অধৈর্য হয়ে পড়ল। মিস্টার সেন এসে আমাকে বললেন, কি হলো ড্রাইভার, গাড়ি খারাপ হয়ে গেল নাকি? লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। আমি বললাম, আমি দেখছি স্যার, কিন্তু জায়গাটা ভালো ঠেকছে না, আশেপাশে কোনো মেকানিকও পাওয়া যাবে না। আমরা সবাই যখন খুব চিন্তায় পড়ে গেছি তখন হঠাৎ করেই দেখলাম দূর থেকে দুটো আলোর বিন্দু আমাদের দিকে এগিয়ে আসছে। একটা গরুর গাড়ি। গাড়িটা আমাদের বাসের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন বয়স্ক লোক নেমে এলেন। তার পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি। তিনি আমাদের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হেসে বললেন, কি গো বাবুরা, গাড়ি খারাপ হয়ে গেছে? রতনপুরে বিয়ে করতে যাচ্ছ নাকি? মিস্টার সেন অবাক হয়ে বললেন, হ্যাঁ, আপনি কি করে জানলেন? বৃদ্ধটি বললেন, আমি ওদিক থেকেই আসছি, সারা গ্রাম যে তোমাদের জন্যই অপেক্ষা করছে। চলো আমার সাথে চলো, গ্রাম আর বেশি দূরে নয়, হেঁটে গেলে মিনিট 15 লাগবে। তার কথায় আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা সবাই বাস থেকে নেমে তার সাথে হাঁটতে শুরু করলাম। বরযাত্রীরা তখনও হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিল, কিন্তু আমার মনটা কেন জানি না কু ডাকছিল। বৃদ্ধটির হাবভাব আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। তার গলার স্বরটা ছিল অস্বাভাবিক রকমের মোলায়েম, আর তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। কিছুক্ষণ হাঁটার পর আমরা গ্রামের আলো দেখতে পেলাম। গ্রামের এন্ট্রান্সেই গ্রামের মানুষজন আমাদের জন্য অপেক্ষা করছিল। তাদের হাতে ছিল প্রদীপ, আর তাদের মুখে ছিল এক অদ্ভুত নিষ্প্রাণ হাসি। তারা আমাদের বরণ করে গ্রামের ভেতরে নিয়ে গেল। গ্রামটা ছিল খুব সুন্দর করে সাজানো। মাটির বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়ালে আলপনা আঁকা। গ্রামের মাঝখানে একটা বিশাল মণ্ডপ তৈরি করা হয়েছে, সেখানে সানাই বাজছে। কিন্তু আমার অস্বস্তিটা বাড়ছিল। সানাইয়ের সুরটা ছিল করুণ, বিষণ্ণ। আর গ্রামের মানুষগুলো, তারা কেউ কোনো কথা বলছিল না, তারা শুধু হাসছিল, একটা যান্ত্রিক পুতুলের মতো হাসি। আমাদের সবাইকে মণ্ডপের সামনে বসানো হলো। বরের জন্য আলাদা করে একটা উঁচু আসন পাতা হয়েছে। আমি একপাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। কিছুক্ষণ পর কনেকে নিয়ে আসা হলো। কনেকে দেখেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী। তার পরনে ছিল লাল বেনারসি, সর্বাঙ্গে সোনার গয়না, কিন্তু তার মুখটি ছিল কাগজের মতো সাদা, আর তার চোখ দুটো ছিল শূন্য, অপলক। সে যেন একটা জীবন্ত পুতুল। আমি দেখলাম বরের মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সেও হয়তো কিছু একটা অস্বাভাবিকতা আঁচ করতে পেরেছিল। বিয়ে শুরু হলো। পুরোহিত মন্ত্র পড়ছেন, কিন্তু তার মন্ত্রোচ্চারণে কোনো ভক্তি ছিল না, ছিল শুধু একটা যান্ত্রিকতা। আমি যখন এইসব দেখছি তখন আমার পাশে এসে দাঁড়ালো সেই গরুর গাড়ির বৃদ্ধটি। সে আমার দিকে তাকিয়ে সেই অদ্ভুত হাসিটা হেসে বলল, কেমন লাগছে আমাদের গ্রাম ড্রাইভার সাহেব? আমি বললাম, ভালো, কিন্তু সবকিছুই কেমন যেন অদ্ভুত। বৃদ্ধটি বলল, অদ্ভুত লাগবেই তো, আপনারা যে সময়ের নিয়ম ভেঙে আমাদের সময়ে এসে পড়েছেন। আমি তার কথার মানে কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, মানে? বৃদ্ধটি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এই বিয়েটা তো
আজ হচ্ছে না ড্রাইভার সাহেব, এই বিয়েটা তো আজ থেকে 50 বছর আগেই হয়ে গেছে। আমার শরীরের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। বৃদ্ধটি বলে চলল, সেদিন রাতেও এমনই এক বরাতের বাস খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের ভাগ্যটা তোমাদের মতো ভালো ছিল না। একদল ডাকাত তাদের সবাইকে খুন করে সব লুট করে নিয়েছিল। বরযাত্রী কেউই বাঁচেনি। আর কোণে? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম। কোণে? রাধিকা। বৃদ্ধটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে তার বরের জন্য অপেক্ষা করতে করতে শোকে দুঃখে এই মণ্ডপেই বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। আমার মাথা ঘুরছিল। তাহলে তাহলে এই বরযাত্রী, এই গ্রামের মানুষ, এরা সবাই? বৃদ্ধটি আমার মনের কথাটাই যেন বুঝতে পারল। সে হাসল। হ্যাঁ ড্রাইভার সাহেব, এরা কেউই জীবিত নয়, এরা সবাই প্রেতাত্মা। প্রতি বছর এই নির্দিষ্ট দিনে তারা ফিরে আসে। তারা তাদের সেই অসমাপ্ত বিয়েটা সম্পূর্ণ করার জন্য অপেক্ষা করে, আর তাদের প্রয়োজন হয় একজন নতুন জীবন্ত বরের। আমি দেখলাম বিয়ের মণ্ডপে পুরোহিত অরিন্দমের হাতটা ধরে সেই নিষ্প্রাণ কনের হাতের সাথে মেলাচ্ছেন, আর অরিন্দমের শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ ধোঁয়াশা হতে শুরু করেছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে একটা যন্ত্রণাকাতর কিন্তু শব্দহীন আর্তনাদ। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর প্রেতাত্মাদের চক্রবুহে আটকে পড়েছি, আর আমার চোখের সামনে একটা জলজান্ত ছেলে ধীরে ধীরে মৃত্যুর জগতে প্রবেশ করছে। আমি কি করব? আমি কি তাকে বাঁচাতে পারব, নাকি আমিও এই অভিশপ্ত গ্রামেরই একজন বাসিন্দা হয়ে যাব? আমার চোখের সামনে অরিন্দমের জীবন্ত শরীরটা ধীরে ধীরে একটা স্বচ্ছ ছায়াময় আকৃতিতে পরিণত হচ্ছিল। বরযাত্রীরা যারা একটু আগেও হইচই করছিল, তারা এখন স্থির নিষ্প্রাণ চোখে সেই দৃশ্য দেখছে। তাদের মুখের সেই পুতুলের মতো হাসিটা যেন আরও চওড়া, আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একজন দর্শক নই, আমি এই নারকীয় নাটকের একমাত্র জীবিত সাক্ষী। আমার ভেতরের সমস্ত ভয়কে ছাপিয়ে একটা তীব্র ক্রোধ আর অসহায়তা আমাকে গ্রাস করছিল। আমি একজন নিরীহ ছেলেকে এভাবে মৃত্যুর জগতে হারিয়ে যেতে দিতে পারি না। আমি আর এক মুহূর্তও ভাবলাম না। আমি আমার কোমরে গোজা গাড়ির টুলবক্সের একটা ছোট কিন্তু ভারী রেঞ্চ বের করে চিৎকার করে উঠলাম, থামুন, এই বিয়ে হতে পারে না। আমার চিৎকারে যেন পুরো পরিবেশটার সম্মোহনটা এক মুহূর্তের জন্য কেটে গেল। পুরোহিতের মন্ত্র পড়া থেমে গেল। গ্রামের সেই নিষ্প্রাণ মুখগুলো আমার দিকে ঘুরে তাকালো। তাদের চোখে এবার আর হাসি ছিল না, ছিল তীব্র বিস্ময় আর ক্রোধ। সেই বৃদ্ধ লোকটি যে নিজেকে গ্রামের মোড়ল বলে পরিচয় দিয়েছিল, সে আমার দিকে এগিয়ে এসে একটা হিসহিসে গলায় বলল, তুই তুই আমাদের কাজে বাধা দেওয়ার সাহস করিস কি করে? তুই জানিস না এর পরিণাম কি হতে পারে? আমি বললাম, আমি সব জানি। আপনারা সবাই মৃত, আর আপনারা একটা জ্যান্ত ছেলেকে আপনাদের জগতে টেনে নেওয়ার চেষ্টা করছেন। আমি এটা কিছুতেই হতে দেব না। আমার কথা শুনে অরিন্দমের বাবা মা মিস্টার আর মিসেস সেন, যারা এতক্ষণ বরযাত্রীদের সাথেই মিশে গিয়েছিলেন, তারা যেন ঘোর থেকে জেগে উঠলেন। তারা আতঙ্কিত চোখে তাদের ছেলের দিকে তাকালেন। মিস্টার সেন চিৎকার করে উঠলেন, অরিন্দম, বাবা, তুই ঠিক আছিস তো? কিন্তু অরিন্দম কোনো উত্তর দিল না। তার শরীরটা তখন প্রায় অদৃশ্য হয়ে গেছে, শুধু তার কন্টর্টেড মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে আছে। বৃদ্ধ লোকটি অট্টহাসি করে উঠল, বলল, অনেক দেরি হয়ে গেছে ড্রাইভার। সে এখন আমাদের, সে এখন রাধিকার। 50 বছরের অপেক্ষা আজ শেষ হবে। এই বলে সে তার হাতটা বাড়াতেই গ্রামের বাকি প্রেতাত্মারা আমাদের দিকে, অর্থাৎ আমি আর অরিন্দমের বাবা মায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। আমি বুঝলাম আমাদের পালানোর আর কোনো পথ নেই। ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। বিয়ের মণ্ডপে বসে থাকা সেই নিষ্প্রাণ কোণে রাধিকা হঠাৎ করেই উঠে দাঁড়াল। তার শূন্য অপলক চোখ দুটো দিয়ে দুফোঁটা রক্তের মতো অশ্রু গড়িয়ে পড়ল। সে তার স্বচ্ছ ছায়াময় হাতটা বাড়িয়ে বৃদ্ধ লোকটিকে থামার ইশারা করল। তারপর সে একটা ভাঙা, করুণ কিন্তু স্পষ্ট গলায় কথা বলে উঠল। সে বলল, না, ওকে ছেড়ে দাও। তার কণ্ঠস্বরটা ছিল ফিসফিসে, কিন্তু তার মধ্যে এমন এক কর্তৃত্ব ছিল যে গ্রামের সমস্ত প্রেতাত্মারা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। বৃদ্ধ লোকটি অবাক হয়ে বলল, রাধিকা, তুই তুই কি বলছিস? এ তো তোরই বর। তুই তো ওর জন্যই অপেক্ষা করছিলি। রাধিকা অরিন্দমের দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর যন্ত্রণা আর করুণা। সে বলল, হ্যাঁ, আমি অপেক্ষা করছিলাম। আমি আমার ভালোবাসার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আমি কোনো নিরীহ জ্যান্ত ছেলেকে মৃত্যুর জগতে টেনে এনে আমার একাকিত্ব দূর করতে চাই না। এটা ভালোবাসা নয়, এটা পাপ। তার কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বৃদ্ধ লোকটির আগে গর্জন করে উঠল, পাপ পুণ্যের কথা তুই আমাদের শেখাবি? তুই ভুলে গেছিস আমাদের সাথে কি হয়েছিল? আমরা বিচার পাইনি, আমরা শান্তি পাইনি। আমরা এভাবেই প্রতি বছর একজন করে বরকে আমাদের সঙ্গী করে আমাদের বংশবৃদ্ধি করব। এটাই আমাদের নিয়তি। রাধিকা দৃঢ় গলায় বলল, না, এটা আমাদের নিয়তি হতে পারে না। আমি এই পাপের ভাগিদার হব না। এই বলে সে অরিন্দমের দিকে ঘুরে তার কপালে তার ছায়াময় হাতটা রাখল।
সাথে সাথেই অরিন্দমের স্বচ্ছ শরীরটা আবার ধীরে ধীরে আগের রূপে ফিরে আসতে শুরু করল। সে একটা গভীর শ্বাস নিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বৃদ্ধ লোকটি যন্ত্রণায় হতাশায় চিৎকার করে উঠল। সে রাধিকার দিকে তেড়ে গিয়ে বলল, বেঈমান, তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি। কিন্তু রাধিকা তার দিকে তাকিয়ে শুধু একটা করুণ হাসি হাসল। তারপর সে আমার দিকে তাকালো। তার চোখে ছিল কৃতজ্ঞতা। সে বলল, ধন্যবাদ ড্রাইভার সাহেব, আপনি আজ শুধু এই ছেলেটিকেই বাঁচাননি, আপনি আমাকেও পাপের হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু তার গলাটা ধরে এলো, কিন্তু আমার আর আমার গ্রামের মানুষদের মুক্তি কিভাবে হবে? আমরা কি এভাবেই অনন্তকাল ধরে এই অভিশপ্ত গ্রামে আটকে থাকব? তার এই প্রশ্নটার কোনো উত্তর আমার কাছে ছিল না। আমি যখন ভাবছি এখন কি হবে, তখন হঠাৎ করেই গ্রামের বাইরে আমাদের সেই খারাপ হয়ে যাওয়া বাসের দিক থেকে একটা তীব্র আলোর ঝলকানি দেখা গেল। আর সাথে সাথেই একটা বিশাল বিস্ফোরণের শব্দে পুরো গ্রামটা কেঁপে উঠল। আমরা সবাই চমকে উঠে সেদিকে তাকালাম। আমরা দেখলাম আমাদের বাসের জায়গাটা থেকে আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠছে। আমার বাসটা, ওটাতে আগুন লেগেছে, কিন্তু কিভাবে? বৃদ্ধ লোকটি একটা শয়তানি হাসি হেসে বলল, খেলা এখনও শেষ হয়নি ড্রাইভার। তোমরা হয়তো এই বরটাকে বাঁচিয়ে নিলে, কিন্তু তোমরা এই গ্রাম থেকে বেরোতে পারবে না। তোমাদের বাহনটা আমি শেষ করে দিয়েছি। এবার তোমরা সবাই আমাদের সাথেই এই গ্রামে থাকবে চিরদিনের জন্য। আমি বুঝতে পারলাম আমরা এক নতুন আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। আমাদের ফেরার পথ এখন বন্ধ। আমরা এখন একদল ক্রুদ্ধ প্রতিহিংসাপরায়ণ প্রেতাত্মার গ্রামে আটকে পড়েছি। আর আমাদের সাথে আছে একজন অজ্ঞান ছেলে আর তার আতঙ্কিত বাবা মা। আমার বাসটা দাউ দাউ করে জ্বলছে। এই দৃশ্যটা আমার কাছে ছিল আমার জীবিকা, আমার রুটি রুজি পুড়ে ছাই হয়ে যাওয়ার শামিল। কিন্তু সেই মুহূর্তে আমার নিজের ক্ষতির চেয়েও বড় হয়ে উঠেছিল আমাদের বেঁচে ফেরার চিন্তা। বৃদ্ধ প্রেতাত্মাটার সেই বিজয়ী হাসি আর ভয়ঙ্কর ঘোষণা আমাদের বুঝিয়ে দিয়েছিল যে আমরা এখন এক দুর্ভেদ্য কারাগারে বন্দী। অরিন্দমের বাবা মিস্টার সেন আমার কাছে এসে প্রায় ভেঙে পড়লেন। তিনি বললেন, ড্রাইভার সাহেব, এখন কি হবে? আমরা এখান থেকে বেরোব কি করে? আমি তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরই গলা শুকিয়ে গিয়েছিল। গ্রামের প্রেতাত্মারা আমাদের ঘিরে ধরেছিল। তাদের মুখে আর সেই নিষ্প্রাণ হাসি ছিল না, ছিল তীব্র ক্রোধ আর হতাশা। তাদের সম্মিলিত দীর্ঘশ্বাসের শব্দে বাতাস ভারী হয়ে উঠেছিল। আমি বুঝলাম এদের সাথে শক্তি দিয়ে লড়াই করা সম্ভব নয়, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক তখনই রাধিকার ছায়ামূর্তিটা আবার আমাদের সামনে এসে দাঁড়াল। সে সেই বৃদ্ধ মোড়লের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, থামুন কাকা, এরা আমাদের অতিথি, আর আমি বেঁচে থাকতে বা মরে গিয়েও আমার গ্রামের অতিথিদের কোনো অসম্মান হতে দেব না। বৃদ্ধ প্রেতাত্মাটা, যাকে রাধিকা কাকা বলে সম্বোধন করল, সে গর্জন করে বলল, অতিথি? এরা আমাদের 50 বছরের সাধনা নষ্ট করে দিয়েছে, আর তুই আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছিস। তুই একটা বিশ্বাসঘাতক। রাধিকা বলল, আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি। আমরা সবাই অন্যায়ের শিকার হয়েছিলাম, কিন্তু তার বদলে যদি আমরা আরেকটা অন্যায় করি, তাহলে আমাদের আর ডাকাতদের মধ্যে তফাৎকা কোথায় থাকবে? রাধিকার কথাগুলো যেন একটা মন্ত্রের মতো কাজ করল। আমি দেখলাম বাকি প্রেতাত্মাদের মুখের ক্রোধের ভাবটা ধীরে ধীরে কমে আসছে। তাদের চোখে ফুটে উঠছে দ্বিধা আর অনুশোচনা। রাধিকা আমার দিকে ফিরে বলল, ড্রাইভার সাহেব, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের রক্ষা করব, কিন্তু আপনাদেরও আমাকে একটা সাহায্য করতে হবে। আমি বললাম, বলো মা, আমরা কি করতে পারি? রাধিকা বলল, আমার গ্রামের মানুষদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। আমরা বিচার চাই না, আমরা শুধু শান্তি চাই। আমরা এই মাটির বাঁধন থেকে মুক্ত হতে চাই। কিন্তু তার উপায় কি? রাধিকা গ্রামের মাঝখানে থাকা একটা পুরনো প্রায় ভেঙে পড়া মন্দিরের দিকে দেখিয়ে বলল, ওই মন্দিরটার নিচে একটা গোপন ত্যায়খানা আছে। সেখানে আমাদের গ্রামের সবচেয়ে বড় পাপটা লুকিয়ে রাখা আছে। পাপ? হ্যাঁ। রাধিকার গলাটা কেঁপে উঠল। সেদিন রাতে ডাকাতরা শুধু আমাদের বরযাত্রীদেরই খুন করেনি, তারা আমাদের গ্রামের ওপরেও অত্যাচার চালিয়েছিল। তারা আমাদের গ্রামের সমস্ত ধন সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছিল, আর সেই লুট করতে তাদের সাহায্য করেছিল আমাদেরই গ্রামের একজন, আমার নিজের কাকা। আমরা সবাই চমকে উঠে সেই বৃদ্ধ মোড়লের দিকে তাকালাম। তার মুখের ভাব বদলে গিয়েছিল, সে ভয়ে আতঙ্কে কাঁপছিল। রাধিকা বলে চলল, আমার কাকা রতন চৌধুরী ডাকাতদের সাথে হাত মিলিয়েছিল। সেই ডাকাতদের খবর দিয়েছিল যে একটা বড়লোকের বরাত এই রাস্তা দিয়ে যাবে। লুঠের মালের অর্ধেকটা পাওয়ার লোভে সে তার নিজের গ্রামের মানুষদের সাথে, নিজের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ডাকাতরা যখন চলে যায়, তখন সে তাদের লুট করা সমস্ত সোনাদানা, টাকা পয়সা ওই মন্দিরের নিচের তহখানায় লুকিয়ে রাখে। কিন্তু তার পাপ তাকে ছাড়েনি। সেই রাতেই সাপের কামড়ে তার মৃত্যু হয়,
আর তার অতৃপ্ত লোভী আত্মা এই গ্রামের সাথেই, এই ধন সম্পত্তির সাথেই আটকে পড়ে। সেই চায় না যে আমরা মুক্তি পাই, কারণ আমরা মুক্তি পেয়ে গেলে সে একা হয়ে যাবে। তাই সে প্রতি বছর এই বিয়ের নাটকটা করে। সে চায় নতুন নতুন আত্মাকে এই গ্রামে বন্দী করে তার একাকিত্ব দূর করতে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেল। আমি বললাম, তাহলে এখন আমাদের কি করতে হবে? রাধিকা বলল, ওই তহখানাটা খুলতে হবে, আর তার ভেতরের সমস্ত লুঠের মাল গঙ্গায় বিসর্জন দিতে হবে। ধন সম্পত্তির এই মায়া কেটে গেলেই কাকার আত্মার বাঁধনটাও আলগা হয়ে যাবে, আর তবেই আমরা সবাই একসাথে মুক্তি পাব। কিন্তু ওই তহখানার দরজা তো বন্ধ, তার চাবি কোথায়? রাধিকা তার কাকার দিকে তাকাল। রতন চৌধুরীর প্রেতাত্মাটা তখন ভয়ে লজ্জায় প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার উপক্রম। সে তার কোমরের দিকে ইশারা করল। আমি দেখলাম তার স্বচ্ছ ধুতিটার মধ্যে দিয়ে একটা পুরনো মোর্চে ধরা চাবি ঝুলছে। আমি এগিয়ে গিয়ে তার ছায়াময় শরীরটার ভেতর দিয়ে হাত গলিয়ে চাবিটা নেওয়ার চেষ্টা করলাম। আমার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমি চাবিটা ধরতে পারলাম। চাবিটা হাতে নিয়ে আমি আর অরিন্দমের বাবা দুজনে মিলে সেই মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরটা ছিল প্রায় ধ্বংসস্তূপ। ভেতরে কোনো মূর্তি ছিল না, শুধু বাদুড় আর মাকড়সার জাল। আমরা মন্দিরের মেঝেতে থাকা একটা বড় চৌকো পাথরের স্ল্যাব খুঁজে বের করলাম। তার গায়ে একটা তালার ফুটো। আমি চাবিটা ঢোকাতেই তালাটা খুলে গেল। আমরা দুজনে মিলে আমাদের সমস্ত শক্তি দিয়ে স্ল্যাবটা সরালাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটা সরু অন্ধকার সিঁড়ি, আর তার সাথে বহু বছরের পুরনো লোভ আর পাপের গন্ধ। আমি জানি না এই সিঁড়ির শেষে কি আছে। আমি শুধু জানি আমি এক অভিশপ্ত গ্রামের মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেছি। কিন্তু রতন চৌধুরীর মতো এক লোভী শয়তান আত্মা কি এত সহজে তার 50 বছরের সঞ্চিত সম্পদ ছেড়ে দেবে? আমার মন বলছিল, আসল লড়াইটা হয়তো এখনও বাকি। সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি দিয়ে নাবার সময় আমার গাটা ছমছম করছিল। আমার হাতে ছিল একটা ছোট টর্চ, যা আমি সবসময় আমার টুল বক্সে রাখি। মিস্টার সেন আমার পিছনে পিছনে আসছিলেন। আমাদের দুজনেরই নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। সিঁড়িটা শেষ হলো একটা ছোট চৌকো ঘরে। ঘরটা ছিল মাটির, আর তার বাতাসে ছিল সোদা গন্ধ আর ধাতুর জং ধরা গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। আমি টর্চের আলো ফেলতেই আমাদের চোখ দুটো ধাঁধিয়ে গেল। ঘরের মাঝখানে স্তূপাকারে রাখা ছিল সোনাদানা, টাকা পয়সা আর পুরনো দিনের মূল্যবান বাসনপত্র। 50 বছর ধরে জমানো এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ফসল। আমরা দুজনেই কিছুক্ষণ নির্বাক হয়ে সেই সম্পদের পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। আমি যখন একটা বস্তা নিয়ে সেই সোনাদানাগুলো ভরতে যাব, ঠিক তখনই আমাদের পিছনে সিঁড়ির মুখে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। আমরা চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম রতন চৌধুরীর প্রেতাত্মাটা সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার রূপে আর সেই ভয় বা লজ্জা নেই। তার চোখে আগুন জ্বলছে। তার লোভী আত্মা তার শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সে চিৎকার করে বলল, না, এ সব কিছু আমার, আমি কাউকে এটা ছুঁতে দেব না। এই বলে সে তার ছায়াময় কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের দিকে তেড়ে এলো। আমি আর মিস্টার সেন দুজনেই ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে তখখানার ছাদ ভেদ করে একটা নরম সাদা আলো নেমে এলো, আর সেই আলোর মধ্যে আমরা রাধিকার আত্মাকে নেমে আসতে দেখলাম। সে এসে রতন চৌধুরীর সামনে দাঁড়ালো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, অনেক হয়েছে কাকা, আর পাপ বাড়িও না, এবার মুক্তির সময় এসেছে। রতন চৌধুরী তার দিকে তাকিয়ে অট্টহাসি করে উঠল, বলল, মুক্তি? আমি মুক্তি চাই না, আমি আমার এই সম্পদ নিয়েই থাকতে চাই। তুই আমার পথ থেকে সরে যা। এই বলে সে রাধিকার দিকেও আক্রমণ করতে গেল, কিন্তু রাধিকার শরীরের সাদা আলোটা যেন একটা বর্মের মতো কাজ করছিল। রতন চৌধুরীর কালো ছায়াময় শরীরটা সেই আলো স্পর্শ করা মাত্রই যন্ত্রণায় কুটড়ে যাচ্ছিল। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, ড্রাইভার সাহেব, আপনারা ভয় পাবেন না, আপনাদের কাজটা করুন, আমি ওকে আটকে রাখছি। আমি আর মিস্টার সেন আর দেরি করলাম না। আমরা দুজনে মিলে যত তাড়াতাড়ি সম্ভব সেই সোনাদানাগুলো বস্তায় ভরতে শুরু করলাম। রতন চৌধুরী তখন যন্ত্রণায় ছটফট করতে করতে রাধিকাকে অভিশাপ দিচ্ছিল, তুই আমার সব কিছু শেষ করে দিলি, আমি তোকেও শান্তিতে থাকতে দেব না। অবশেষে আমাদের সবটা বস্তায় ভরা হয়ে গেল। আমি আর মিস্টার সেন সেই ভারী বস্তাগুলো কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। আমরা যখন তহখানে থেকে বেরিয়ে এলাম, তখন দেখলাম গ্রামের বাকি প্রেতাত্মারা মন্দিরের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে ছিল মুক্তির অপেক্ষা। রাধিকাও আমাদের সাথে উপরে উঠে এলো, কিন্তু রতন চৌধুরীর আত্মাটা সেই অন্ধকার তহখানের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে লাগল। সে আর উপরে উঠে আসতে পারছিল না। রাধিকা সেই পাথরের স্ল্যাবটার দিকে তাকালো। আমি তার ইশারাটা বুঝতে পারলাম। আমি আর মিস্টার সেন দুজনে মিলে স্ল্যাবটা আবার আগের জায়গায় বসিয়ে দিলাম। তহখানের দরজা
চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমরা সেই ভারী বস্তাগুলো নিয়ে গ্রামের বাইরে আমাদের সেই পোড়া বাসটার কাছে ফিরে এলাম। এখন প্রশ্ন হলো, এই সম্পদ আমরা গঙ্গায় বিসর্জন দেব কিভাবে? এখান থেকে গঙ্গা তো অনেক দূর। রাধিকা যেন আমার মনের কথাটাই বুঝতে পারল। সে গ্রামের পূর্ব দিকের একটা রাস্তার দিকে ইশারা করল। আমরা সেদিকে তাকাতেই এক অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। আমরা দেখলাম আমাদের সেই পোড়া বাসটা আবার আগের মতো একদম নতুনের মতো হয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ে ফুল বেলুনের সাজ, তার ইঞ্জিনটা নিজে থেকেই স্টার্ট হয়ে গেল। আমি আর অরিন্দমের পরিবার সবাই অবাক হয়ে সেই অলৌকিক দৃশ্য দেখছিলাম। রাধিকা আমাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি হাসল। সে বলল, এটা তোমাদের জন্য আমার শেষ উপহার। এবার তোমরা বাড়ি ফিরে যাও, আর যাওয়ার পথে আমাদের এই শেষ কাজটা করে দিও। আমি বাসের ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। আমার হাত কাঁপছিল। অরিন্দম, যে এতক্ষণ অজ্ঞান ছিল, সেও ধীরে ধীরে চোখ খুলল। সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। আমরা সবাই বাসে উঠে বসলাম। আমি যখন বাসটা ছাড়তে যাব, তখন রাধিকা আর গ্রামের সমস্ত প্রেতাত্মারা আমাদের বাসের সামনে এসে দাঁড়ালো। তারা সবাই হাতজোড় করে আমাদের নীরবে বিদায় জানালো। আমিও তাদের উদ্দেশ্যে হর্ন বাজালাম। আমার বাসটা সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে আবার চেনা রাস্তায় এসে পড়ল। আমি জানি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে স্মরণীয় যাত্রাটা আজ শেষ হলো। কিন্তু আমার কাজ এখনও বাকি। আমাকে রতনপুরের ওই হতভাগ্য আত্মাদের মুক্তির শেষ পর্বটা সম্পন্ন করতেই হবে। রতনপুর গ্রাম থেকে বেরিয়ে আসার পর আমরা সারা রাত ধরে এক টানা বাস চালিয়েছিলাম। বাসের ভেতরটা ছিল নিস্তব্ধ। অরিন্দম বা তার বাবা মা কেউই কোনো কথা বলছিল না। তারা সবাই তখনও সেই ভয়ঙ্কর রাতের ঘোর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। আমার অবস্থাও ছিল তথৈববাচ। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল রাধিকার সেই করুণ কিন্তু শান্ত মুখটা, আর দেখানার অন্ধকারে মিলিয়ে যাওয়া রতন চৌধুরীর সেই হিংস্র চোখ দুটো। ভোরবেলা আমরা পাটনার কাছে গঙ্গার উপর থাকা গান্ধী সেতুতে এসে পৌঁছলাম। আমি বাসটা সেতুর একপাশে থামালাম। সূর্য তখন সবে উঠছে। গঙ্গার জল ভোরের প্রথম আলোয় ঝলমল করছে। আমি আর মিস্টার সেন সেই ভারী বস্তাগুলো বাস থেকে নামিয়ে সেতুর রেলিংয়ের কাছে নিয়ে গেলাম। আমরা দুজনে মিলে জয়মা গঙ্গা বলে সেই সমস্ত লুঠের সম্পদ, সেই 50 বছরের পাপের বোঝা গঙ্গার পবিত্র জলে বিসর্জন দিয়ে দিলাম। ঝপাং করে একটা শব্দ হয়ে বস্তাগুলো জলের গভীরে তলিয়ে গেল। আর সাথে সাথেই আমার মনে হলো আমার কাঁধের উপর থেকে যেন একটা বিশাল অদৃশ্য বোঝা নেমে গেল। আমার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ঠিক তখনই একটা দমকা কিন্তু মিষ্টি সুগন্ধি বাতাস আমাদের ছুঁয়ে দিয়ে গেল। আমি জানি এই বাতাসটা কোত্থেকে এসছে। এটা ছিল রাধিকার সেই সমস্ত মুক্ত আত্মাদের শেষ দীর্ঘশ্বাস, তাদের কৃতজ্ঞতার দীর্ঘশ্বাস। আমরা কলকাতায় ফিরে এলাম। মিস্টার সেন আমাকে আমার প্রাপ্য ভাড়ার 10 গুণ টাকা দিতে চাইলেন, কিন্তু আমি নিলাম না। আমি বললাম, এই যাত্রার কোনো ভাড়া হয় না স্যার, এই যাত্রাটা ছিল অমূল্য। তিনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, তার চোখে ছিল জল। সেই ঘটনার পর আমার জীবনটা আবার আগের মতোই হয়ে গেছে। আমি আবার আমার বাস চালাই, আবার নতুন নতুন বরাদের যাত্রী নিয়ে নতুন নতুন গন্তব্যে যাই। কিন্তু আমি আর কোনোদিনও কোনো বরাদের বাস নিয়ে বিহারের কোনো প্রত্যন্ত গ্রামে যাইনি। আমার সেই পুরনো বাসটা, যেটা আগুনে পুড়ে যাওয়ার পরেও অলৌকিকভাবে ফিরে এসেছিল, সেটাকে আমি আর চালাই না। আমি ওটাকে আমার বাড়ির গ্যারেজে খুব যত্ন করে রেখে দিয়েছি। ওটা আমার কাছে শুধু একটা বাস নয়, ওটা একটা ইতিহাসের সাক্ষী। মাঝে মাঝে যখন পূর্ণিমার রাতে আমার ঘুম আসে না, তখন আমি গ্যারেজে গিয়ে আমার সেই বাসটার স্টিয়ারিং হুইলে হাত রাখি। আমার মনে হয় আমি যেন এখনও সেই করুণ সানাইয়ার সুরটা শুনতে পাই। কিন্তু এখন আর সেই সুরে কোনো কষ্ট থাকে না, থাকে শুধু এক পরম শান্তি। আমি জানি রাধিকা আর তার গ্রামের মানুষরা এখন মুক্ত। তারা তাদের শান্তি খুঁজে পেয়েছে। আর আমি, হরিপদ নস্কর, এক সাধারণ বাস ড্রাইভার, তাদের সেই মুক্তির যাত্রার একজন সামান্য সারথি হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ আমি শিখেছি, কিছু কিছু যাত্রা শুধু রাস্তায় হয় না, কিছু যাত্রা হয় সময়ের নিয়ম ভেঙে, জীবন আর মৃত্যুর সীমানা পেরিয়ে। আর সেই যাত্রার স্টিয়ারিং সবসময় আমাদের হাতে থাকে না। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভূত FM জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এর থেকেও ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। নেক্সট টাইম আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।